হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছো? আশা করি ভালো আছি। তো সামনে তোমাদের এসএসসি 2021 সালের এক্সাম। আমি তোমাদের জন্য একটা খুব হেল্পফুল ভিডিও নিয়ে এসেছি। যাদের ফিজিক্স এবং কেমিস্ট্রিতে খুব সমস্যা আছে তাদের জন্য আমি কিছু ম্যাথমেটিক্যাল সলিউশনগুলো কালেক্ট করেছি এবং সেগুলো এখন তোমাদের সামনে সলিউশন করে দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজকে আমি যে বিষয়টা সিলেক্ট করেছি সেটা হচ্ছে ফিজিক্সের চলতরিৎ অধ্যায়টি। চলতরিতের মধ্যে রোধের যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলোতে সবারই অনেক সমস্যা আছে, সবার অনেক প্রবলেম দেখা যাচ্ছে। তো এইগুলো আজকে সলিউশন করব। আজকে আমি শুরু করব রাজশাহী বোর্ড 2019 দিয়ে। রাজশাহী বোর্ড 2019-এ যে গাণিতিক সমস্যাটা আসছে সেটা দেখতে খুবই ছোট একটা গাণিতিক সমস্যা হইলেও গাণিতিক সমস্যাটার মধ্যে অনেক ধরনের প্যাচ আছে যেগুলো স্টুডেন্টরা বুঝতে পারে না। তো আশা করি তোমরা আমার আজকের ক্লাসটা খুব মনোযোগ সহকারে শুনবা এবং বোঝার চেষ্টা করবা যে কি কি ধরনের কথাগুলো এখানে বলা আছে। যদি ক্লাসটা খুব ভালোভাবে শুনো বা ভালোভাবে মনোযোগ দিয়ে করো তাহলে ইনশাল্লাহ আশা করি তোমাদের চলতরিতের যতগুলো সমস্যা আছে সবগুলো সমস্যা তোমরা খুব নিমিষেই সমাধান করে ফেলতে পারবা। আচ্ছা, শুরু করি। সার্কিটটা এরকম দেওয়া আছে। তো প্রথমে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এই সার্কিটটা কী ধরনের সার্কিট। মানে সার্কিটের মধ্যে যে রোধগুলো দেওয়া আছে সেই রোধগুলো কি শ্রেণী সংযোগে দেওয়া আছে না সমান্তরাল সংযোগে দেওয়া আছে। তো প্রথমে এই সার্কিট সম্পর্কে যদি আমি বলি তাহলে এই সার্কিটের যে দুটো রোধ দেওয়া আছে, একটা 2 ওহমের এবং আর একটা 4 ওহমের, এই দুটো রোধ এখানে সমান্তরাল সংযোগে দেওয়া আছে। প্রথম প্রশ্ন হচ্ছে কেন সমান্তরাল সংযোগে দেওয়া আছে। আমি ধরে নিলাম তোমরা দশম শ্রেণীর শেষের দিকে আসলেও তোমরা রোধ সম্পর্কে তেমন একটা জানো না। তাই আমি যেহেতু যে সময় যে ভিডিও আপলোড করবো না কেন একটু ডিটেল বলার চেষ্টা করব। তো এটা সমান্তরাল সংযোগে দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে কেন সমান্তরাল সংযোগে দেওয়া আছে। একটু উত্তরটা যদি খেয়াল করো, দেখো আমি এখানে একটা সার্কিট আঁকি, ঠিক এই সার্কিটটাই আঁকবো তবে একটু অন্যভাবে আঁকবো। তো এইখানে আমি এই একটা রোধ এবং এই একটা রোধ আঁকবার পরে তারপরে আমি এটাকে এইভাবে করে একটা ব্যাটারি বা বিদ্যুৎ উৎসের সাহায্যে এটাকে যুক্ত করে দিলাম। ধরলাম এটা 4 ওহম আর এটা 2 ওহম। এখন তোমরা যদি দেখো এটাকে যদি প্রথম মাথা হিসেবে কাউন্ট করি, এটাকে যদি প্রথম মাথা হিসেবে কাউন্ট করি, এই প্রথম রোধের প্রথম মাথা দ্বিতীয় রোধের প্রথম মাথা দুটোটাই কিন্তু দুটারই একটা সাধারণ বিন্দু আছে। আবার এটার দ্বিতীয় মাথা এবং এটারও দ্বিতীয় মাথা দুটারই একটা সাধারণ বিন্দু আছে, মানে দুটাই একটা জায়গায় এসে কি হয়েছে, মিলিত হয়েছে। যেহেতু তারা দুইটা একটা জায়গায় মিলিত হয়েছে, এই প্রান্ত দুইটা একটা জায়গায় মিলিত হয়েছে, আবার এই প্রান্তগুলো একটা জায়গায় মিলিত হয়েছে, তাই এটা একটা সমান্তরাল রোধ হবে। তো এখানেও ঠিক একইভাবে এই যে দেখো এটার প্রথম মাথা কি একটা সাধারণ বিন্দুতে মিলিত হয়েছে, আবার এটা দ্বিতীয় মাথা কি একটা সাধারণ বিন্দুতে মিলিত হয়েছে। তো যে কারণে আমি এদেরকে একদম সহজেই বলতে পারি এটা একটা সমান্তরাল রোধ। তাহলে আমরা প্রথমেই বুঝতে পারলাম যে এই সার্কিটটা হচ্ছে বা এই বর্তনীটি হচ্ছে একটি সমান্তরাল সংযোগের বর্তনী। ঠিক আছে। তো এরপরে এখন আমাদেরকে ওরা যে প্রশ্নটা করছে সেটা করছে যে কি, 1 নম্বর প্রশ্নটা করছে যে সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ কত। আমি জানি তোমরা হয়তো অঙ্কটা পারো বা অনেকে মুখস্থও করে ফেলছো হয়তো বা করতে করতে, কিন্তু আমি আশা করব যে তোমরা আজকের ক্লাসটা খুব মনোযোগ সহকারে করবা, কারণ এখানে শিখতে পারবো, অনেক কিছু শিখতে পারবো, আশা করি খেয়াল করবা। তো সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ মানে আয়ের মান আমাদেরকে কি করতে হবে বলতো, নির্ণয় করতে হবে। ঠিক আছে। তো এখন আচ্ছা ঠিক আছে, আমরা আয়ের মান নির্ণয় করব। আয়ের মান নির্ণয় করার সূত্র হচ্ছে I is equal to V by R। প্রশ্ন হচ্ছে কোত্থেকে আসলে হচ্ছে V is equal to I R হতে, বা I R is equal to V বা I is equal to V by R। এখন এখানে আমি তোমাদেরকে একটু করে ডিটেল বুঝাই দিই। এখানে I হচ্ছে এই সম্পূর্ণ বর্তনীতে যে বিদ্যুৎটা প্রবাহিত হচ্ছে সেই বিদ্যুৎ প্রবাহের মান I, সেই বিদ্যুৎ প্রবাহকে প্রকাশ করা হচ্ছে I দ্বারা। এই V হচ্ছে এখানে যে ভোল্টেজটা দেওয়া আছে 220 ভোল্ট তড়িৎচালক শক্তি বা
বিভব পার্থক্য। আপাতত তোমরা এইভাবেই শিখো, পরে আমি এগুলো ডিটেল আরও ভালোভাবে বুঝাবো। এটা হচ্ছে বিভব পার্থক্য। আর এখানে যে আরটা দেওয়া আছে সেই আরটা হচ্ছে তুল্য রোধ। ঠিক আছে, তুল্য রোধ মানে কি? এই সম্পূর্ণ বর্তনীর রোধটা। তাহলে আমাদের এখানে আয়ের মান তো নির্ণয় করতে হবে, ভি এর মানটা দেওয়া আছে, বাট যে আর এর মানটা সেটা আমাদের এখানে দেওয়া নাই, মানে তুল্য রোধের মানটা আমাদের দেওয়া নাই। তাহলে তুল্য রোধের মানটা আমাদেরকে এখান থেকে নির্ণয় করে নিতে হবে। প্রশ্ন হচ্ছে তুল্য রোধটা কিভাবে নির্ণয় করব? তাহলে তুল্য রোধ মানে হচ্ছে, যেহেতু এটা একটা সমান্তরাল সংযোগে আছে, তাই সমান্তরাল সংযোগের সূত্র 1/RP is equal to 1/R1 plus 1/R2। যদি আরও রোধ থাকতো, এখানে আরও সমান্তরালে থাকতো, তাহলে R3 R4 এইভাবে করে হইতো। যেহেতু আর কোনো রোধ নাই, তাহলে 1/RP is equal to 1/R1 plus 1/R2। তাহলে 1/RP is equal to 1/2 প্লাস এটাকে আমি R1 ধরলাম আর এটাকে আমি R2 ধরলাম। ঠিক আছে, তাহলে 1/4 বা 1/RP is equal to 4 যদি লসাগু হয় তাহলে 2 প্লাস 1 বা 1/RP is equal to হবে 3/4 বা এবার এটাকে আমরা উল্টায় দিব, RP is equal to হবে 4/3। তাহলে বন্ধুরা, মাই ডিয়ার স্টুডেন্টস, খেয়াল করলে দেখতে পারবো আমরা, আমি এখানে ছোট করে লিখে রাখি, আরপি তুল্য রোধ আরপি ইজ ইকুয়াল টু আমরা পেলাম 4/3, যাতে এটা মুছে ফেললেও আমাদের এটা মানটা পেতে আর সমস্যা না হয়। তাহলে তুল্য রোধ পেলাম 1/RP ইজ ইকুয়াল টু পেলাম 4/3। এখন আমাদের দরকার কি? আই আমাদের বের করতে হবে, ভি আমাদের দেওয়া আছে, আর এখান থেকে আর যেটা আছে সেটা হচ্ছে আসলে সমান্তরাল সংযোগ। এই আরপির মান এখন আমরা বের করে ফেললাম, তাহলে আমাদের আই এখন বের করাটা একদম সহজ। তাহলে এখন এখান থেকে আমি বের করব যে তড়িৎ প্রবাহ I is equal to V/R, বা I is equal to V এর মান হচ্ছে এখানে কত? 220 ভোল্ট, এবং আর এর মান হচ্ছে 4/3। তাহলে 220 ইন্টু 3, এটাকে উল্টায় দিব 4। ঠিক আছে, তাহলে 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 110, আর 2 দিয়ে কাটলে 55, 3 5 15 5, থেকে 1 3 5 15 16, 165 অ্যাম্পিয়ার আমাদের এখান থেকে আয়ের মান চলে আসলো। আয়ের মান 165 অ্যাম্পিয়ার। তাহলে আমরা এখান থেকে আয়ের মান পেয়ে গেলাম। এইবার খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আয়ের মান তো পেয়ে গেলাম, ঠিক আছে, আমাদের বর্তমানে সম্পূর্ণ তড়িৎ প্রবাহ 165 অ্যাম্পিয়ার বের হয়ে গেল। এই আয়টা এখান থেকে উৎপত্তি হবে, একটু খেয়াল করো। এবার এখান থেকে উৎপত্তি হয়ে এটা এইভাবে প্রবাহিত হবে, এখান দিয়ে যাবে, এখান দিয়ে যাবে, এখান দিয়ে যাবে, এখানে গিয়ে যে সমান্তরাল সংযোগ আছে সেই সমান্তরাল সংযোগে এটা দুটা ভাগে বিভক্ত হয়ে যাবে। আমি আবার বলতেছি, এখানে যখন আসবে এখানে এসে এটা দুটা ভাগে বিভক্ত হয়ে যাবে। বিভক্ত হয়ে এখানে একটা মান হবে, এখানে একটা মান, যেমন ধরো 165 মতো, হয়তো এখানে 100 হইতে পারে, আবার এখানে 65 হইতে পারে। তারপর ভাগ হওয়ার পর এই বিন্দুতে এসে আবার 165 হয়ে যাবে, 165 হয়ে আবার এখানে এসে সেটা ফিরে যাবে। তার মানে আমরা যেটা বুঝতে পারলাম, কারেন্ট যখন কোনো সমান্তরাল সংযোগের মধ্য দিয়ে যায় তখন সেটা বিভাজিত হয়ে যায়, এবং সেটা যখন সমান্তরাল সংযোগ যখন শেষ হয় তখন সেটা আবার এখানে কি হয়, মিলিত হয়ে আবার সেই 165 অ্যাম্পিয়ার হয়ে এখানে ফিরে এসে আবার ব্যাটারির ভেতর ঢুকে যায়। এখন নেক্সট যে কথাটা বলবো সেটা একটু মনোযোগ দিয়ে শোনো, তাহলে আমরা এখান থেকে যে কথাটা বুঝতে পারলাম সেটা হলো, বা জানতে পারলাম সেটা হলো, সমান্তরাল সংযোগে কারেন্ট একই থাকে না। কথাটা খুবই ইম্পর্টেন্ট, তাহলে এখানে লিখে দেই, সমান্তরাল সংযোগে বিদ্যুৎ প্রবাহ একই হয়
না, ঠিক আছে। একই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় না। তার মানে 165 অ্যাম্পিয়ার যখন এখান দিয়ে গেল, যাওয়ার পরে এখানে যখন আসলো, এখানে 165 অ্যাম্পিয়ার, এখানে 165 অ্যাম্পিয়ার প্রবাহিত না হয়ে এখানে কিছুটা এবং এখানে কিছুটা প্রবাহিত হবে এবং পরবর্তীতে এসে এখানে প্রবেশ করবে। আচ্ছা, তাহলে যদি এটা সমান্তরাল সংযোগ না হয়ে আচ্ছা এখানে আরেকটা কথা বলে দিই, তাহলে সমান্তরাল সংযোগে যেহেতু বিদ্যুৎ প্রবাহ একই হয় না, তাহলে কি একই হয়? প্রশ্নটা আসতে পারে। এখন এখানে মনে রাখবা, এইখানে এই যে দুই প্রান্তের যে বিভব পার্থক্য আছে, এখন দুই প্রান্তের বিভব পার্থক্য এখান থেকে আমরা সহজেই বলতে পারি 220 ভোল্ট। যেহেতু এখানে আর অন্য কোনো রোধ নাই, তাই এই দুই প্রান্তের বিভব পার্থক্য হবে 220 ভোল্ট। আমি কিছুক্ষণ আগে বলছিলাম এটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যা হবে, এটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ তা হবে না, বাট এটার মধ্যে দিয়ে এটার যে বিভব পার্থক্য হবে, এইটারও ঠিক তাই বিভব পার্থক্য হবে। কেননা সমান্তরাল সংযোগে কারেন্ট একই না থাকলেও বিভব পার্থক্যগুলো কিন্তু একই হয়। এই কথাটা মনে রাখবো। তাহলে আরেকটা কথা মনে রাখবো যে সমান্তরাল সংযোগে বিদ্যুৎ প্রবাহ, সমান্তরাল সংযোগে বিভব পার্থক্য একই থাকে। তার মানে এটার বিভব পার্থক্য হবে 220 ভোল্ট আর এটার বিভব পার্থক্য হবে 220 ভোল্ট। এখন খেয়াল করো একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের এখানে এই প্রশ্নটা আমাদের রাজশাহী বোর্ড 2019-এ আসে নাই, তারপরেও আমি করব এখানে। সেই প্রশ্নটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কেন আমি বলছি তোমাদের জন্য এই ক্লাসটা ইম্পর্টেন্ট, এটা তো বুঝতে পারবো। 2 নম্বর কোশ্চেন হচ্ছে R1 ও R2 এর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ এর মান কত? R1 এবং R2 এর মধ্য দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়েছে, মানে I1 এবং I2 এর মান আমাদের এখান থেকে কি করতে হবে? বের করতে হবে। তো চলো আসো আমরা I1 এবং I2 এর মান বের করি। তো I1 এবং I2 এর মান বের করার আগে আমাদেরকে জানতে হবে, তোমরা বলতে পারো যে স্যার এখান থেকে তো আই তো পেয়ে গেলাম, কিন্তু ওই আই পাইলে হবে না, যেহেতু একটা সমান্তরাল সংযোগ, তাই এখানে কারেন্টের মানটা কি হবে? আলাদা হবে। এটাতে একটা হবে, এটাতে একটা হবে। এখন কোনটাতে কত হবে সেটা কিন্তু আমরা কিন্তু জানি না, কোনটাতে কত হবে সেটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। এটার জন্য আমাদের একটা হিন্ট জানা আছে। সেই হিন্টটা হচ্ছে যে আমাদের সমান্তরাল সংযোগে বিভব পার্থক্যটা একই থাকে। একটা কথা বলবো এখন, সে কথাটা খুব মনোযোগ দিয়ে শোনো। সেটা হচ্ছে যেহেতু এখানে আর অন্য কোনো রোধ নাই, শুধু এই দুইটাই রোধ আছে, তাই এবং এই দুটো সমান্তরালে আছে, তাই পুরো বর্তনীতে যে বিভব পার্থক্যটা থাকবে সেটা হবে এদেরই বিভব পার্থক্য। এবং এই যে বিভব পার্থক্যটা আছে সেটা এরও বিভব পার্থক্য, এরও বিভব পার্থক্য। কেন? কেননা তারা সমান্তরালে আছে। তাই এটার বিভব পার্থক্য হচ্ছে 220 ভোল্ট, এটার বিভব পার্থক্য হচ্ছে 220 ভোল্ট। আমার কথাটা যদি বুঝতে না পারো রিওয়াইন্ড করে আরেকবার শুনে নেবে। তাহলে এখানে আমি লিখব এখন R1 এর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ I1। তাহলে I এর সূত্র আমরা কি জানি? V বাই এটা হবে R1। তাহলে এখানে বা I1 ইজ ইকুয়াল টু হবে V এর মান হচ্ছে এখানে এই বিভব পার্থক্য হচ্ছে 220 ভোল্ট। ঠিক আছে? কেন আমি আগেই বলে দিছি। তাহলে 220 ভোল্ট ডিভাইডেড বাই R1 এর মান হচ্ছে কত? R2, বা I1 ইজ ইকুয়াল টু হবে 110 অ্যাম্পিয়ার। তার মানে 100 আমাদের যেখানে পুরো বর্তনীর সমগ্র বর্তনীর I মেইন I ইজ ইকুয়াল টু ছিল 165 অ্যাম্পিয়ার। ঠিক আছে?
যার মধ্যে থেকে 110 অ্যাম্পিয়ার প্রবাহিত হয়েছে R1 এর মধ্য দিয়ে। তাহলে শুধু R1 এর I1 is equal to 110 অ্যাম্পিয়ার। তাহলে শুধু R1 এর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে যে I1 সেটা হচ্ছে 110। তার মানে এখন আমরা ইজিলি বলতে পারতেছি বাদ বাকি যেটা আছে মানে 165 থেকে 110 বাদ দিলে যা থাকবে সেই বিদ্যুৎটা এখান দিয়ে কি হবে প্রবাহিত হবে। তো আসলে মুখস্থ না বলে করে দেখি। তো একই জিনিস তাহলে R2 এর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ I2, তাহলে I2 is equal to হচ্ছে V by R2। তাহলে V এর মান হচ্ছে এখানে 220 ভোল্ট, R2 এর মান হচ্ছে 4। ঠিক আছে, তাইলে এখান থেকে হচ্ছে 4 5 20, 4 5 20, তাহলে এখান থেকে হচ্ছে 55 অ্যাম্পিয়ার, সেটা হচ্ছে I2 এর মান। তাহলে I2 এর মান কত পাইলাম আমরা বলতো? 55 অ্যাম্পিয়ার পাইলাম I2 এর মান 55 অ্যাম্পিয়ার। তাহলে এখানে শুধু R2 এর I2 হবে 55 অ্যাম্পিয়ার। দুটোটাকে ক্যালকুলেট করো, 165 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের টোটাল বিদ্যুৎ প্রবাহটা পাবো, এবং এই টোটাল বিদ্যুৎ প্রবাহ এরপরে এখান থেকে বের হয়ে এসে আবার এখানে প্রবেশ করবে। আশা করি একদম ক্লিয়ার হইতে পারছে। তাহলে এখন আমার কথাটা একটু ভালোভাবে শুনো যে স্টুডেন্টস, মনে রাখবা যদি কখনো তোমরা যদি সমান্তরাল সংযোগ, শ্রেণী সংযোগ যদি বুঝতে হয় দরকার হলে আমাকে কমেন্টস বক্সে জানাবা। আমি তোমাদেরকে সমান্তরাল, বিশেষ করে যারা ক্লাস 9-এ আসো তাদের জন্য ইনশাল্লাহ ক্লাস দিব। যদি আলহামদুলিল্লাহ যদি সাপোর্ট পাই তোমাদের, তাহলে ক্লাস দিব ইনশাল্লাহ। তাহলে তোমাদেরকে তখন আমি আলাদা করে একটা ক্লাসই দিব কিভাবে আমরা সমান্তরাল সংযোগ শিখবো, কিভাবে মানে দেখলেই বুঝে যাবো এটা সমান্তরাল সংযোগে আছে, এটা শ্রেণী সংযোগে আছে, আবার এটা মিশ্র বর্তনী মানে সমান্তরাল আছে শ্রেণীও আছে। তো এখন আমরা যেটা জানলাম যে যদি একটা বর্তনী সমান্তরাল বর্তনী হয় তাহলে সেই সমান্তরাল বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্য যেটা হবে, মানে এইভাবে যে এটা যে বিভব পার্থক্য হবে সেটা এটারও বিভব পার্থক্য তাই হবে, এটারও বিভব পার্থক্য তাই হবে। ধরো এক্সাম্পল হিসাবে এখন এটা 220 ভোল্ট না, ঠিক আছে, এখানে অন্য একটা রোধ ছিল, এই দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে ধরো 50 ভোল্ট, তাহলে এটারও 50 ভোল্ট হবে, এটারও 50 ভোল্ট হবে। জাস্ট এতটুকুই মনে রাখবে, ঠিক আছে, ওকে। আর এটা যেহেতু বিভব পার্থক্য একই থাকে এবং তাহলে এটার কারেন্টটা কি থাকবে, ডিফারেন্ট থাকবে, ঠিক আছে। আর এটা কারেন্টটা বের করতে হইলে এই দুই প্রান্তের বিভব পার্থক্য জানাটা আবশ্যক, ঠিক আছে, ওকে। আর এটার কারেন্টটা কিন্তু কি হবে না বলতো, একই হবে না। তো এই কথাগুলা মনে রাখবা, ডিফারেন্ট কারেন্ট যাবে এটার মধ্য দিয়ে, ওকে। তাহলে আমরা এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার, এতটুকু পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো, এতটুকু পর্যন্ত আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে রাজশাহী বোর্ড 2019 অঙ্কটা থাকলেও তাহলে আমি একটু ডিফারেন্ট করলাম, ঠিক আছে। এইবার আমি নেক্সটের অঙ্কটাতে চলে যাব। নেক্সটের অঙ্কটা কি বলছে? নেক্সটের অঙ্কটা বলছে যে 3 নম্বর অঙ্কটা বলছে এ ও বি এর মাঝে 10 ওহম রোধ যোগ করলে বিভব পার্থক্যের কিরূপ পরিবর্তন হবে। আমাদের কোশ্চেনটা খুব ভালোভাবে বুঝতে হবে। আমাদের কোশ্চেনটা খুব ভালোভাবে বুঝতে হবে। এ ও বি এর মাঝে, এই এ ও বি এর মাঝে এখন একটা 10 ওহম রোধ যোগ করব। এই 10 ওহম রোধ যোগ করলে বিভব পার্থক্যের কি কি পরিবর্তন, মানে
কিরূপ পরিবর্তন হবে। তো আসো আগে আমি চিত্রটা, তো আমাদের বিভব পার্থক্য কত ছিল বলো এখানে? বিভব পার্থক্য এই চিত্রটা, চিত্র 1 সামগ্রিক এগুলো বিভব পার্থক্য কত বলো? বিভব পার্থক্য কত হচ্ছে এখানে? 220 ভোল্ট, ঠিক আছে, ওকে। এবং এইখানে যে প্রশ্নটা করছে একটু খেয়াল করো, এ ও বি এর মাঝে 10 ওহম রোধ যোগ করলে বিভব পার্থক্যের কিরূপ পরিবর্তন হবে। আগে আমি আঁকি, তারপর তোমাদের বুঝিয়ে বলতেছি। এটা হচ্ছে 2 ওহম, আর এটা হচ্ছে কত ওহম? 4 ওহম, আর এটা হচ্ছে 10 ওহম যোগ করতে বলছে এ বি, ঠিক আছে, ওকে। এখন তাহলে আমরা এবার ম্যাথটা করব। তো ম্যাথটা যে করব তার আগে আমি কিছু কথা বলি, সেই কথাগুলো তোমরা একটু মনোযোগ সহকারে বোঝো। এখন এইখানে দেখো, এটার মেইন ভোল্টেজ হচ্ছে কত? 220 ভোল্ট। আমি যে কথাগুলো বলবো হয়তো অন্যখানে থাকলেও থাকতে পারে, না থাকলেও না থাকতে পারে, তাই একটু রিকোয়েস্ট করতেছি মনোযোগ সহকারে শুনো। এটার বিভব পার্থক্য হচ্ছে এখন 220 ভোল্ট, এইটারও বিভব পার্থক্য হচ্ছে মানে সম্পূর্ণ বর্তনীর 220 ভোল্ট, এটারও সম্পূর্ণ বর্তনীর 220 ভোল্ট। এটা আগে ছিল 220 ভোল্ট, বাট এটার কিন্তু এখন আর 220 ভোল্ট হবে না। এখানে একটা ভোল্টামিটার সেট করছিল, এই ভোল্টামিটারটা আমাদেরকে বলে দিছিল যে এইখানের মধ্যে দিয়ে যে বিভব পার্থক্যটা থাকবে সেটা হবে 220 ভোল্ট। বাট এবার যদি এখানে যদি আমি একটা ভোল্টামিটার সেট করি, তাহলে এটা আমাদেরকে বলে দিবে এটার বিভব পার্থক্য, মানে এই দুই প্রান্তের বিভব পার্থক্যটা কত সেটা বলে দিবে। তো তো যেখানে ছিলাম, এখন এইটার বিভব পার্থক্য ছিল 220 ভোল্ট, কিন্তু এখন এই দুই প্রান্তের বিভব পার্থক্য 220 ভোল্ট হবে না। প্রশ্ন করতে পারো যে স্যার কেন? কেননা দেখো এখানে একটা নতুন করে রোধ যুক্ত হয়েছে, এটাকে আমি R1 দিলাম, এটাকে R2 দিলাম, আর এটাকে R3 দিলাম। খুব মনোযোগ সহকারে ক্লাসটা করবে। তো এটাকে R1, R2 এবং R3 দিলাম। আমাদেরকে আমরা এখন যেটা বুঝতে পারলাম, প্রথমে আমি যেটা বললাম তোমরা বুঝছো না এখনো, আমি বোঝাবো ইনশাল্লাহ। তো এখানে দুই প্রান্তের বিভব পার্থক্য 220 ভোল্ট, এটার কথা আমরা জানি না, এটা আমাদের বের করতে হবে। এখন প্রথম কথা হচ্ছে কেন এটার চেঞ্জ হবে। এটার উত্তরটা হচ্ছে যখন একটা নতুন রোধ যুক্ত হয়েছে, ঠিক আছে, যখন একটা নতুন রোধ যুক্ত হয় তখন এই ভোল্টেজটা ডিভাইড হয়ে যায়। আর ভোল্টেজটা ডিভাইড হওয়ার জন্য একটা রুল আছে, ভোল্টেজ ডিভাইডার রুল, ঠিক আছে। সেই নিয়ম অনুযায়ী ভোল্টেজটা ডিভাইড হয়ে যায়। এখানে কিছু ভোল্টেজ হবে, এখানে কিছু ভোল্টেজ হবে। যেমন কারেন্টটা এইখানে এখানে কি হয়ে গেছিলো, ভাগ হয়ে গেছিলো, এই জিনিসটা বুঝছিলাম। তেমনি এই 220 ভোল্ট থেকে এইখানে কিছু ভোল্টেজ, সাপোজ ধরো এখানে 100 ভোল্ট হবে, ঠিক আছে। আচ্ছা আমি একটু চেষ্টা করি বলার জন্য। আর তাই এখানে আর হচ্ছে ভি হচ্ছে, আই হচ্ছে, এখানে দিয়ে কত হচ্ছে সেটা আমাদেরকে বাইর করতে হবে। আচ্ছা ঠিক আছে। তো এটার ভোল্টেজ হচ্ছে আমাদের কত, ধরে নিলাম 100, তাহলে 100 হলে বাদ বাকি 110, এখান দিয়ে এই ভোল্টেজ দিয়ে কী হবে, এই দুই প্রান্তের বিভব পার্থক্য হবে। 100 হলে 120, এই দুই প্রান্তের বিভব পার্থক্য হবে। মানে ভোল্টেজটা মেন কথা হচ্ছে ডিভাইড হয়ে যাবে। এখন আমাদেরকে প্রশ্ন যেটা করছে, আগে আমরা প্রশ্নটা এবার একটু বুঝি। এ ও বি এর মাঝে 10 ওহম রোধ যোগ করলে বিভব পার্থক্যের কিরূপ পরিবর্তন হবে। অনেক স্টুডেন্ট করে কি বা মনে করে কি, এখানে যে 220 ভোল্ট আছে এটাই মনে হয় চেঞ্জ হয়ে যাবে,
আমাদেরকে মনে হয় এটাই চাইছে যে এখানে যে মেইন যে বিভব পার্থক্য আছে 220 ভোল্ট, এটা কীরূপে পরিবর্তিত হচ্ছে। প্রথম কথা, এই যে মেইন ভোল্টেজ 220 ভোল্ট, এটা কিন্তু চেঞ্জ হবে না, এটা কখনোই চেঞ্জ হবে না। একটা প্রশ্নে এটার মান যত দেওয়া থাকবে, এটা যদি কতেও যা থাকে ক্ষতেও কিন্তু কী থাকবে, তাই থাকবে, যতক্ষণ চেঞ্জ করে দেওয়া হবে না। তাহলে প্রশ্নটা কেন করলো আমাদেরকে এইভাবে যে বিভব পার্থক্যের কীরূপ পরিবর্তন হবে, একটু খেয়াল করো এবার। এই যে দেখছো এখানে একটা ভোল্টমিটার কী করে দিচ্ছে, সেট করে দিচ্ছে, মানে তোমার কাছে আসলে জানতে চাইছে যে এই দুই প্রান্তের ভোল্টেজটা কীরূপ পরিবর্তন হবে। কারণ এই দুই প্রান্তের ভোল্টেজটা এখানে ছিল 220, তাহলে এইখানে কত হবে, এবং এখানে যত হবে তত থেকে এত থেকে এটা বাদ দিলে যেটা পাবো সেটাই হচ্ছে বিভব পার্থক্যের কী বলতো পরিবর্তন। মূল বিভব পার্থক্য কখনো কি হয় না, পরিবর্তিত হয় না, এটা এখানে যা থাকবে এখানেও তাই থাকবে। তো আসো আমরা আগে এটা বের করার আগে আমরা একটু চেষ্টা করি, আচ্ছা না, আগে এটাই বের করে দিই, এটা বের করে দিই, অঙ্কটা বের করে দিই, তারপরে এখানে বুঝবো যে এখানে কত ছিল এখানে কত ছিল, ঠিক আছে? ওকে, তো লেটস গেট স্টার্টেড। তা আমরা যেহেতু আমাদের এখন এইখানের বিভব পার্থক্যটা আমাদেরকে কী করতে হবে, বের করতে হবে এই দুই প্রান্তের। তাই এই দুই প্রান্তের যে রোধ আছে সেটা কি করতে হবে, জানতে হবে। এখন আমি বলি, যেহেতু এটা বিভব পার্থক্য বাইর করতে হবে, তাই এটার বিভব পার্থক্য আমরা ভি ধরলাম। আচ্ছা, এটাকে আমরা বি ধরলাম, এই প্রান্তটাকে বি ধরলাম, আর এটাকে সি ধরলাম। তাহলে এটা দুইটার বিভব, এই দুই প্রান্তের বি সি প্রান্তের বিভব পার্থক্য আমরা ভি বিসি ধরলাম, যেহেতু বিভব পার্থক্য ভি দ্বারা প্রকাশ করি, আর এটা বিসি প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করবো, তাই ভি বিসি ধরে নিলাম। তাহলে ভি বিসি ইজ ইকুয়াল টু, ভি ইজ ইকুয়াল টু আমরা জানি কি বলতো, আই আর, ঠিক আছে, আই আর। এখন যেহেতু এটা একটা সমান্তরাল সংযোগে আছে, আচ্ছা এই কথাতেও না যাই, তাহলে এখন আমাদের কি করতে হবে বলতো, নির্ণয় করতে হবে আই, আই নির্ণয় করতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে, আই এর মান কি 165 অ্যাম্পিয়ার? তোমরা একটু বলার চেষ্টা করবে। তো আই এর মান আসলে এইখানে ছিল 165 অ্যাম্পিয়ার, এখানে কিন্তু 165 অ্যাম্পিয়ার হবে না। কেন হবে না, এটার উত্তরটা একটু শোনো। কেননা এখানে একটা নতুন রোধ কি হয়েছে বলতো, শ্রেণীতে যুক্ত হয়েছে। আরেকটা জিনিস মনে রাখবা, যখন কোনো সংযোগ শ্রেণীতে থাকে, ঠিক আছে, আচ্ছা এই কথাটি একটু পরে বুঝাই বলি। ধরো এইখানে 20 ভোল্ট 10 ওহম, তাহলে আই ইজ ইকুয়াল টু হবে ভি বাই আর। এক্সাম্পল দেখাচ্ছি, 20/10, এখানে হচ্ছে 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে, কারেন্টটা হচ্ছে কত অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার। কিন্তু আমি যদি এখানে আরেকটা রোধ যোগ করে দেই, আরও একটা 10 ওহম যোগ করে দেই, তাহলে কারেন্টটা কত হবে দেখো, তখন কারেন্টটা হবে এই আর এর মান তখন হবে কত, 10 10 20, ঠিক আছে, 20, তাহলে 20/20 হইলে তখন সেটা হবে 1 অ্যাম্পিয়ার। কেন, এটা শ্রেণী সংযোগ আছে, তাই 10 10 20 করে এখানে বসালাম, তাহলে কারেন্টটা পেলাম কত, 1 অ্যাম্পিয়ার। মানে নতুন যখন একটা রোধ যুক্ত হবে, আমি যেটা বুঝাইতে যাচ্ছি, একটা নতুন রোধ যুক্ত হওয়ার কারণে তার কারেন্টের মানটা কি হয়ে গেছে, কমে গেছে, ঠিক আছে। তাহলে এখানে একটা নতুন রোধ যুক্ত যেহেতু হয়েছে, ঠিক আছে, এবং শ্রেণীতে যুক্ত হয়েছে, এই কথাটা একটু মনে রাখবা। যদি কোনো রোধ শ্রেণীতে যুক্ত হয়, যদি কোনো রোধ, এটা একটু লিখে রাখো, আমি কিন্তু এখনই মুছে ফেলবো কারণ অঙ্ক করতে হবে এই জায়গাটায়। যদি কোনো রোধ শ্রেণীতে যুক্ত হয় তবে কারেন্ট আই এর মান হ্রাস পাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এইখানে যে 165 অ্যাম্পিয়ার ছিল, এইখানের পুরো বর্তনে 165 অ্যাম্পিয়ার কারেন্ট ছিল, এই বর্তনের কারেন্ট 165 অ্যাম্পিয়ার হবে না। কেন হবে না, কেননা এখানে একটা রোধ যুক্ত হয়েছে, তাও আবার শ্রেণী সংযোগে যুক্ত হয়েছে, তাহলে এটা রোধটা এখন আর 165 অ্যাম্পিয়ার হবে না, অবশ্যই 165 অ্যাম্পিয়ার থেকে কম হবে। কেন কম হবে, কারণ আমি যে একটা
কথা লিখে দিচ্ছি সেটা হচ্ছে যদি কোনো রোধ শ্রেণীতে যুক্ত হয় তবে কারেন্ট আই এর মানটা কি হবে, হ্রাস পাবে। ওকে, আশা করি একটু বুঝতে পারছো। আর তাহলে ঠিক এটার উল্টাটা হবে, যদি সমান্তরালে যুক্ত হইতো তাহলে কারেন্ট আই এর মানটা কি হইতো বলতো, বৃদ্ধি পাইতো। মানে এখানে যুক্ত না হয় যদি, এখানে যদি আরেকটা ইয়া দিয়ে যদি এই 10 ওহমটা কি হইতো বলতো, যুক্ত হইতো, 10 ওহমটা এখানে যুক্ত না হয়ে এখানে যদি যুক্ত হইতো তাহলে কারেন্টের মানটা কি হতো বলতো, আরো বৃদ্ধি পেত। আমি আবার বলতেছি, এখানে যদি 10 ওহমটা ওই শ্রেণীতে যুক্ত না হয়ে যদি সমান্তরালে যুক্ত হতো, এই যে সমান্তরালে 10 ওহমটা যদি যুক্ত হতো এখানে, তাহলে সেখানে কারেন্টের মানটা আরো বৃদ্ধি পাইত। কেননা যদি শ্রেণীতে যুক্ত হয় তাহলে কারেন্ট আই এর মান হ্রাস পায়, আর যদি সমান্তরালে যুক্ত হয় তাহলে কারেন্ট আই এর মানটা বৃদ্ধি পায়। আশা করি বুঝতে পারছো। তো এখানে একটু মুছে দিই আমি। ওকে, তাহলে আমাদের এটা, তাহলে এখন এখানে কারেন্টের মান আমাদেরকে আগে বের করতে হবে, ঠিক আছে, কেননা আমাদের এই দুই প্রান্তের বিয়োগ পার্থক্য লাগবে। ওকে, তো এখন কারেন্টের মানটা কিভাবে বের করব? কারেন্টের মানটা বের করার সূত্র হচ্ছে I is equal to V by R। এগুলো একটু মুছে দিই আমি। পুরো বর্তনী কারেন্ট জানতে হবে এখন আমাদেরকে। পুরো বর্তনী কারেন্ট ইজ ইকুয়াল টু, কারেন্ট I is equal to V by R। তো V এর মান আমরা সবাই জানি। তো এখন V by R বাইর করতে হইলে এখানে আবার আরেকটা বিপদে পড়লাম। এটা হচ্ছে প্রথম স্টেপ, একদম অঙ্কের প্রথম স্টেপ হচ্ছে এটা। এই অঙ্কটা করার জন্য সবচেয়ে প্রথম স্টেপ হচ্ছে এখন এইটা। প্রথমে আমাদের কারেন্ট বের করতে হবে 1 নাম্বার স্টেপে। তো কারেন্ট বের করতে হলে কারেন্ট I is equal to V by R। V এর মান কত, 220 ভোল্ট। তাহলে এখন আমাদের R এর মান কি করা নাই, জানা নাই। তাহলে এই I এর মান জানতে হলে আমাদের R এর মান জানতে হবে। R এর মানটা ডেফিনেটলি আর আগের Rটা হবে না, কারেন্টও আগের আইটা হবে না, আরও আগের Rটা হবে না, কেননা আগের R ছিল শুধু এই দুইটা, এখন আর তো বৃদ্ধি পাইছে। তাহলে এবার একটু আমরা Rটা বের করবো। তাহলে এখন লিখবো যে আমাদের আগের অঙ্ক থেকে আমরা এতটুকু কত পাইছিলাম, 1 হতে পেয়েছিলাম RP is equal to কত পাইছিলাম, 4/3। এই যে এখান থেকে পাইছিলাম 4/3, ঠিক আছে। তাহলে এই RP এর সাথে এটা কি আছে, শ্রেণী সংযোগে যুক্ত আছে। তাহলে এই RS is equal to, শ্রেণী সংযোগে যেহেতু যুক্ত আছে, RS is equal to এটা হচ্ছে R3 প্লাস RP। R3 এর মান হচ্ছে 10 ওহম প্লাস RP এর মান হচ্ছে 4/3। তাহলে 330 প্লাস 4 is equal to 34/3। এটা হচ্ছে আমাদের RS এর মান, মানে সমগ্র বর্তনীর তুল্য রোধ। এই সমগ্র বর্তনীর, ঠিক আছে, সমগ্র বর্তনীর তুল্য রোধ আর S is equal to 34/3 পেয়ে গেল। ওকে, এখন এবার সমগ্র বর্তনীর তুল্য রোধ জানার পরে 2 নম্বরে আমাদের জানতে হবে সমগ্র বর্তনীর কারেন্ট, ঠিক আছে। সমগ্র বর্তনী কারেন্ট I is equal to কত হবে, I is equal to V by R। I is equal to V by R। তাহলে V এর মান কত, 220 ভোল্ট। সমগ্র বর্তনী, যেহেতু সমগ্র বর্তনীর কারেন্ট বের করব, ঠিক আছে, তাই সমগ্র বর্তনীর বিভব পার্থক্য 220 ভোল্ট। আর R হচ্ছে এখানে কত, তাহলে বলো তো 34/3। তাহলে 220 ইন্টু 3 ডিভাইড বাই 34। আমি একটু ক্যালকুলেটরের আশ্রয় নেই। তাহলে এখানে হচ্ছে 220 ইন্টু 3 ডিভাইডেড বাই 34। তাহলে এখানে হচ্ছে 19.41।
19.41 অ্যাম্পিয়ার। তাহলে তোমরা খেয়াল করছো যে কি পরিমাণ বিদ্যুৎ হ্রাস পেয়েছে একটা জাস্ট শুধু শ্রেণীতে একটা রোধ যুক্ত হওয়ার কারণে। তাহলে মনে রাখবে একটা বর্তনীতে যদি শ্রেণীতে রোধ যুক্ত হয় তাহলে সেখানে কারেন্টের মান হ্রাস পায়, আর যদি সমান্তরালে যুক্ত হয় তাহলে সেখানে কারেন্টের মান বৃদ্ধি পায়। তাহলে এখানে হবে 19.41 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তারপরে এখন আমরা যেটা করব, আমাদের এই বর্তনীটার তুল্যরোধ বের করা শেষ, এই বর্তনীটার কারেন্টের মান বের করা শেষ। এখন আমাদেরকে প্রশ্ন যেটা করছিল সেটা হচ্ছে এ ও বি এর মাঝে 10 ওহম রোধ যোগ করলে বিভব পার্থক্যের কিরূপ পরিবর্তন হবে। মানে আমি তোমাদেরকে আগে যেটা বলছিলাম যে এইখানের বিভব পার্থক্য যত ছিল, এখন এইখানের বিভব পার্থক্যটা আমাদেরকে বের করতে হবে। তারপরে এইখানে যে মানটা পাবো সেটা এটা থেকে কতটুকু হ্রাস পাইছে। তোমরা ভুলেও মনে করবা না যে এইটার মান চাইছে তোমাদের কাছে, কেননা এগুলো তো কি হয় না, চেঞ্জ হয় না। তাহলে এটার বিয়োগ পার্থক্যের মান মানে ভিসিডি এখন আমরা কি করব, এটার বিয়োগ পার্থক্য কি করব, বের করব। তো এটার বিয়োগ পার্থক্য বের করতে হলে আমাদেরকে এখন কি সূত্র অ্যাপ্লাই করতে হবে, এটাকে আমি ধরে নিলাম বিসি। তাহলে ভি বি সি ইজ ইকুয়াল টু আই আর। এখন এটার আই এর মান তাহলে এখন আমরা কত পাইলাম বলো তো, 19.41। এখান দিয়ে এখন 19.41 প্রবেশ করবে এবং এখান দিয়ে 19.41 বাইর হবে। ঠিক আছে, তাহলে 19.41 আমরা পাইলাম। তাহলে এই আই আর মানে হচ্ছে এখানে এটা হচ্ছে আই আর পি, আই আর পি হবে পি হবে, কারণ এটা প্যারালালে আছে। তাহলে আই এর মানটা কত পাইলাম আমরা বলতো, 19.41। ঠিক আছে, ইন্টু আর পি এর মান কত পাইলাম এখন বলতো, ওই যে ওখান থেকে লিখে দিই আমরা 4/3। তাহলে একটু ক্যালকুলেটরের সাহায্য নিই। এই কথাটা যে আমরা বলি ক্যালকুলেটরের সাহায্য নিই, এটা বলাটা খুব সম্ভবত মনে হয় ভালো না। ঠিক আছে, তারপর আল্লাহ মাফ করুক। ওকে, আমরা একটু খেয়াল করি এবার 19.41 ইন্টু 4 ডিভাইডেড বাই 3, 25.8823, 25.88। তাহলে এইখানে যে বিভব পার্থক্যটা পাইলাম এই দুই প্রান্তের, সেটা হচ্ছে 25.88। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি একটা ভোল্টামিটার সেট করি না, এই নতুন রোধ যোগ করার পরে, নতুন রোধটা যোগ করার পরে আমি যদি একটা ভোল্টামিটার সেট করি, তাহলে সেটা আমাদেরকে মান দেখাবে যে 25.88 ভোল্ট। ওকে, তাহলে এই 25.88 ভোল্ট এখন এটারও হবে 25.88, এটারও হবে 25.88, কেন সমান্তরাল সংযোগে আমাদের বিভব পার্থক্যটা কি থাকে, সমান থাকে। আচ্ছা, আমি এখন ওই কথায় না যাই, তাহলে এখন এইটার বিভব পার্থক্য কত চলে আসলো, 25.88। তাহলে এখানে লিখলাম যে ভি বিসি এর বিভব পার্থক্য, ভি বিসি ইজ ইকুয়াল টু 25.88 ভোল্ট। এখন এই 25.88 ভোল্ট, তাহলে আমাদের কি বললো, এ ও বি এর মাঝে 10 ওহম রোধ যোগ করলে বিভব পার্থক্যের কিরূপ পরিবর্তন হবে। হ্যাঁ, বিভব পার্থক্যের তাহলে হিউজ পরিমাণ পরিবর্তন হইল। এবং কিরূপ পরিবর্তন হইল এটা আমরা লিখব, বিভব পার্থক্যের পরিবর্তন V is equal to 220 ভোল্ট মাইনাস 25.88 ভোল্ট। ঠিক আছে, তাহলে একটু বাদ দিয়ে দেখি, আবার একটু ক্যালকুলেটর, 220 ভোল্ট মাইনাস 25.88, তাহলে 194.12 মান আসে 194.12 ভোল্ট। তাহলে আমাদের অ্যান্সার হইল 194.12 ভোল্ট। আমি এখন তোমাদেরকে একটু বিষয়টা হাইলাইট করব। ঠিক আছে, আমার যে কথাগুলো বুঝতে তোমাদের একটু সমস্যা হয়েছে বা হবে, সেগুলো তোমরা একটু পেছনে ফিরে বারবার দেখে নেবে। তো এখানে আমাদের
অঙ্কটা কিন্তু খুবই ছোট বাট পেঁচানো। পরীক্ষার হলে গিয়ে অনেকে এই জায়গাটায় আটকায় যে বিভব পার্থক্যের পরিবর্তন মানে এটা তো 220 ভোল্ট, এখানে কি কমে যাবে নাকি? না, এই জিনিসটা কিন্তু চাই নাই, ঠিক আছে? আমাদেরকে এখানে দেখো একটা ভোল্টামিটার দিচ্ছে, এটা কখনো কিন্তু কি হবে না, কমবে না। আমি কিন্তু আগেও বলছি এটা কখনো, এটা এখানে যা আছে এখানে তুমি 10, 20, 30, 40 যাই যোগ করো না কেন, এটা 220 ভোল্ট যতক্ষণ পর্যন্ত তুমি নিজ থেকে অঙ্কের মানটা বা তোমার টিচার যতক্ষণ ধরে চেঞ্জ করে দিবে না ততক্ষণ এটা আসলে চেঞ্জ হচ্ছে না। তো এইখানের যে ভোল্টেজটা ছিল, যেহেতু এখানে আর অন্য কোনো রোধ নাই, তাই এইখানে যে ভোল্টেজটা ছিল এইটারও ভোল্টেজটা কী হবে? একই হবে। কেন একই হবে? যেহেতু তারা সমান্তরাল সংযোগে আছে তাই এটার ভোল্টেজটা কী হবে? একই হবে। এই কথাটা একটু আরেকটু শুনো। যদি এই ভোল্টেজটা যদি সমান্তরাল না থেকে যদি শ্রেণীতে থাকতো তাহলে ভোল্টেজটা কি দুটোটারই কি একই থাকতো? এই 220 ভোল্ট কি দুজনের কি একই থাকতো? 2 এবং 4, ঠিক আছে? ঠিক আছে, এই R1 এর ভোল্টেজ এবং R2 এর ভোল্টেজ দুটোর ভোল্টেজ কি সেম থাকতো? আরেকটা কথা আমি বলছিলাম তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে, সেটা হচ্ছে শ্রেণী সংযোগে কারেন্ট সমান থাকে। শ্রেণী সংযোগে কারেন্ট সমান থাকে, অর্থাৎ এইখান থেকে যে কারেন্টটা পাবা, সাপোজ ধরে নাও এটার কারেন্ট হচ্ছে 5 অ্যাম্পিয়ার সাপোজ, তাহলে এটার বিদ্যুৎ হবে 5 অ্যাম্পিয়ার, এটার বিদ্যুৎ হবে 5 অ্যাম্পিয়ার। এটার মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ দিলে এটার মধ্যে দিয়েও 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ যাবে, কেননা শ্রেণী সংযোগে কারেন্টটা সমান থাকে। কিন্তু শ্রেণী সংযোগে যেটা সমান থাকে না সেটা হচ্ছে ভোল্টেজের মান। এইটার ভোল্টেজের মান 220 থেকে এটার ভোল্টেজের মান সাপোজ ধরে নিলাম 100, তাহলে বাদ বাকিটা এটা হবে এটার ভোল্টেজের মান। মানে শ্রেণী সংযোগে কারেন্ট সমান থাকে কিন্তু ভোল্টেজ আলাদা আলাদা থাকে। আর যদি সমান্তরাল সংযোগ হয় সেখানে ভোল্টেজ মানে সমান্তরাল সংযোগে যদি দুইটা রোধ থাকে তাহলে ওই টোটালের মানে এটার যে ভোল্টেজটা থাকবে সেই ভোল্টেজের মান যে 220 ভোল্ট হবে, তাহলে এইটারও 220 ভোল্ট হবে, এটারও 220 ভোল্ট হবে। এইটার ভোল্টেজের মান দেখছো এখানে কত ছিল? এইটার ভোল্টেজের মান এখানে ছিল 25.88, 25.88। তাহলে এটার ভোল্টেজ হচ্ছে 25.88, এটার ভোল্টেজ হচ্ছে কত বলতো? 25.88। তার মানে সমান্তরাল সংযোগে ভোল্টেজ সমান থাকে কিন্তু কারেন্ট কিন্তু কি থাকে না, সমান থাকে না। এখন আমি অঙ্কটাকে একটু করে বাড়াবো, সামান্য একটু করে বাড়াবো, ঠিক আছে? তো এইখানে আমরা কারেন্টগুলোকে, আমি জানি না আমার ঠিক মনে নেই আলাদা করে দিছিলাম নাকি, হ্যাঁ আলাদা করে দিছিলাম। এইখানে কারেন্ট প্রবাহিত ছিল 110, এখানে এটার মধ্যে দিয়ে 110 অ্যাম্পিয়ার, এটার মধ্যে দিয়ে 55 অ্যাম্পিয়ার। এখন একটু প্রশ্ন আসতে পারে যে এই বর্তনীটাতে এই R1 এর মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, ঠিক আছে? তাইলে আমরা একটু এই অঙ্কটা চাইলে করতে পারি, আমাদের অঙ্ক কিন্তু শেষ, ঠিক আছে? এটা কিন্তু শেষ। তাহলে চাইলে আমরা করতে পারি যে এই R1 এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে, এখন R2 এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে। তো আসলে আমরা একটু করে করি, জানি ক্লাসটা হয়তো একটু লেন্থলি হয়ে যাচ্ছে, তবে তোমরা যদি এই ক্লাসটা দেখো এবং পরবর্তীতে আমার যদি আরও 4-5টা ক্লাস দেখো তাহলে আশা করি ইনশাল্লাহ তোমাদের এই চ্যাপ্টারটাতে আর কোনো সমস্যা থাকার কথা না, ইনশাল্লাহ। তাহলে এখন আমরা বের করব R1 এর মধ্য দিয়ে প্রবাহিত, এটা হচ্ছে চিত্র 2, প্রবাহিত বিদ্যুৎ I1, ঠিক আছে? তাহলে I1 ইজ ইকুয়াল টু আমরা জানি V বাই, এখানে ভিটা হবে এই VCD, দুঃখিত VBC আর পি, দুঃখিত আমি কি দিচ্ছি, দুঃখিত এটা হচ্ছে R1, ঠিক আছে? ওকে, তাহলে এখন VBCর মানটা পাইছিলাম কত বলতো? 25.88 বাই R1 এর মান কত এখানে? 2। হ্যাঁ, তাহলে এখানে কারেন্টের মানটা কত আসতেছে দেখি আমরা, 25.88 ডিভাইডেড বাই 2, 12.94, 12.94 অ্যাম্পিয়ার। আবার ঠিক I2 ইজ ইকুয়াল টু বের করব VBC ডিভাইডেড বাই কত হবে বলতো? 4, আগের সূত্রটাই, হ্যাঁ আমি আর একটু বাড়াইলাম না। তাহলে এখানে হচ্ছে 25.88, কেননা এটা আমাদের ইয়াতে সমান্তরাল সংযোগে ভোল্টেজের মান কখনো চেঞ্জ হয় না, ঠিক আছে? আচ্ছা,
আর 4টা হচ্ছে কেন, এখানে 4, তাহলে 4 দিলে তাহলে কত দিব এখন এখানে 4 দিব, তাই তো 6.47। তাহলে টোটাল কারেন্ট তাহলে I1 প্লাস I2, তাহলে এটার ভোল্টেজ, এটার কারেন্টের মানটা পেয়ে গেলাম, এটারও কারেন্টের মানটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, তাইলে এখানে আরেকটু ইয়া করে লিখে দিচ্ছি, I1 ইকুয়াল টু হচ্ছে কত 12.94 অ্যাম্পিয়ার, I2 ইকুয়াল টু হচ্ছে কত, বোর্ডটা হয়তো নিচে দেখা যাবে না, 6.47। ঠিক আছে, তাহলে এবার একটু করে দেখো এই দুইটা কারেন্ট আমি একটু যোগ করে দিই, যোগ 12.94 যোগ করলে 19.41, যেটা আমাদের আগের কারেন্টটা। এই দুটো যদি যোগ করো তাহলে মানে আমাদের মূল কারেন্টটা কি হবে বলতো, ফিরে আসবে এবং সেটা এখান দিয়ে চলে যাবে। ঠিক আছে, আশা করি তোমাদেরকে আজকের ক্লাসটা আমি বুঝাতে সক্ষম হয়েছি। আমি আসলে আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি, আসলে সর্বোচ্চ মানে কি বলবো, আমি চেষ্টা করছি যে তোমাদেরকে আসলে এটা বুঝায় দেওয়ার জন্য। কতটুকু সফল হয়েছি জানি না, বাদবাকিটা তোমাদের হাতের উপরে। প্লিজ আমার চ্যানেলটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবে। তার সাথে নোটিফিকেশান বেলটা প্লিজ অন করে দিবে, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো। আমি বিশ্বাস করি যে আমার ক্লাসগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো, তাহলে ইনশাল্লাহ তোমরা এই ফিজিক্সের যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ককে ভালোবাসবে। আমি আপাতত তোমাদের 9 এবং 10-এর যে স্টুডেন্টরা আছে সেই স্টুডেন্টদের জন্য এই ক্লাসগুলো বানাচ্ছি। আপাতত বিশেষ করে 10-এর জন্যই বানাচ্ছি, যেহেতু সামনে তাদের পরীক্ষা। 9-এর জন্য এখনও বানাচ্ছি না, 9-এর জন্য যদি বানাইতাম তাহলে আরও ভেঙে চুরে বলতাম, আরও সময় নিয়ে বলতাম। ঠিক আছে, আশা করি আজকের এই ক্লাসটা তোমাদের ভালো লাগছে। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।